ইনফো ইংলিশে সবাইকে স্বাগতম। ইনফো ইংলিশের এই ভিডিওতে আমরা গল্পে গল্পে ইংলিশ অর্থাৎ গল্পের থ্রুতে আমরা ভোকাবুলারি শিখবো। আমরা নতুন নতুন ওয়ার্ড শিখবো। এটা গল্পে গল্পে ভোকাবুলারির একটা ফার্স্ট ভিডিও। সো গল্পের মাধ্যমে আমরা কি করে ইংরেজি শিখতে পারি, এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা শিখবো এবং পরপর ভোকাবুলারি গল্পের মাধ্যমে আমরা বানানোর চেষ্টা করব। আজকের ফার্স্ট স্টোরি হচ্ছে দ্য প্রিস্ট অ্যান্ড দ্য গোট। দ্য প্রিস্ট অ্যান্ড দ্য গোট। তো আমরা একটু মিনিংটা দেখে নিই। প্রিস্ট মানে হচ্ছে পুরোহিত, বা যদি আমি খ্রিস্টান ধর্মের কথা ধরি তাহলে হচ্ছে চার্চের যে পাদ্রী থাকে তাকে প্রিস্ট বলা হয়, এবং হিন্দু ধর্ম অনুযায়ী প্রিস্ট মানে হচ্ছে পুরোহিত। এবং আমরা সবাই জানি গোট মানে হচ্ছে ছাগল। সো পুরোহিত এবং এই ছাগলের গল্পটা আমরা পড়বো। খুবই মজাদার একটি গল্প, এবং এর মাধ্যমে আমরা যেরকম একটি গল্প জানতে পারবো এবং ভোকাবুলারিও জানতে পারবো। সো চলো শুরু করি। এই হচ্ছে প্রিস্ট, একবার দেখে নাও। এই হচ্ছে প্রিস্ট অর্থাৎ পুরোহিত, এবং তার কাঁধে রয়েছে একটি ছাগল। সো আমরা এই ছাগল এবং পুরোহিতের গল্পটা জানার জন্য খুব উৎসুকভাবে অপেক্ষা করছি। চলো পড়তে শুরু করি। Once there lived a pious priest. Look at the word pious. পায়াস শব্দের মানে কি? পায়াস শব্দের অর্থটা আমরা জেনে নেব। পায়াস শব্দের অর্থ হচ্ছে ধার্মিক। পায়াস শব্দের মানে হচ্ছে ধার্মিক। আমরা পায়াসের আরো কিছু শব্দের সিনোনিম দেখে নেই। দেখো, ডিভোটলি রিলিজিয়াস, পায়াস, ডিভোটলি রিলিজিয়াস, ডিভোটলি রিলিজিয়াস অর্থাৎ খুবই ধার্মিক, ধর্মপরায়ণ। ডিউটিফুল, লয়াল। দেখো, ডিউটিফুল, লয়াল, ডিউটিফুল, লয়াল, especially towards one's parents. মেকিং, কনসাল্টিং এন্ড হাইপোথেটিক্যাল ডিসপ্লে। অর্থাৎ রিলিজিয়াস শব্দের মানে হচ্ছে ধর্মপরায়ণ এবং ধার্মিক একজন মানুষকে বোঝানোর জন্য আমি অ্যাডজেক্টিভ পায়াস কি ইউজ করতে পারি। So, এটা একটা অ্যাডজেক্টিভ। আমি তোমাদের পায়াসের আরো একটা সিনোনিম দেখিয়ে দেই। সিনোনিম তুমি এখানে পেয়ে যাবে, সেটা হচ্ছে, দেখো পায়াসের কতগুলো সিনোনিম আমি পেয়ে গেলাম। রিলিজিয়াস, রিলিজিয়াস, তুমি পায়াসকে এখানে আমি এই পায়াসকে রিলিজিয়াসকে আমি পায়াসকে রিলিজিয়াস দিয়ে রিপ্লেস করতে পারি। এটা একটা অ্যাডজেক্টিভ। দেখো, ধার্মিক, অ্যাডজেক্টিভ। স্পিরিচুয়াল, ডেডিকেটেড, ডেডিকেটেড, স্পিরিচুয়াল, প্রেফুল, সেন্টলি এন্ড রাইটিয়াস, বিউটিফুল। এই তুমি বিভিন্ন ধরনের শব্দ কিন্তু এখানে পেয়ে গেলে সমার্থক শব্দ হিসেবে। সো পায়াস শব্দের সমার্থক শব্দ আমরা পেয়ে গেলাম। সো ওয়ান্স দেয়ার লিভড আ পায়াস, ওয়ান্স মানে একদা একবার, দেয়ার লিভড আ পায়াস প্রিস্ট অর্থাৎ একজন ধার্মিক পুরোহিত বাস করত ইন আ স্মল ভিলেজ। স্মল ভিলেজ মানে ছোট্ট গ্রামে। তার মানে কি দাঁড়ালো, মানে অর্থাৎ ছোট্ট একটি গ্রামে একজন ধার্মিক পুরোহিত বসবাস করত। দেখো নেক্সট লাইন আছে, হি ওয়াজ ভেরি ইনোসেন্ট। দেখো, ইনোসেন্ট শব্দটা হচ্ছে কি খুবই ইনোসেন্ট, অর্থাৎ সে খুবই নিরীহ এবং সাধারণ একজন মানুষ ছিল। তার ভিতরে কোনো পাপ ছিল না, সে চতুরাই ছিল না, কাউকে ঠকাতো না, এরকম। পিওর রিলিজিয়াস, দেখো পিওর রিলিজিয়াস নেই পার্সন। দেখো নেই পার্সন মানে হচ্ছে, দেখো নেই পার্সন মানে হচ্ছে খুবই খাঁটি মানুষ, খুবই সরল এবং সাদা সিধে একজন মানুষ, নেই পার্সন। হ্যাঁ, গিললেস অ্যাপিওর, গিললেস অ্যাপিওর, নট গিলটি অফ আ ক্রাইম আর অফেন্স, অর্থাৎ যে কিনা সাদা সিধে পাপ মুক্ত তাকে বলা হয় ইনোসেন্ট। তাহলে আমরা ইনোসেন্টের জন্য একটা সিনোনিম দেখে নেই। ইনোসেন্ট সিনোনিম কি হতে পারে? দেখো, ইনোসেন্টের সিনোনিম হিসেবে তুমি পাবে হচ্ছে ব্লেমলেস পেয়ে যাবে, আনইমপ্রেসেবল পেয়ে যাবে, ই রিপ্রোচেবল পেয়ে যাবে, রিপ্রোচেবল, ইরিপ্রোচেবল, আপস্ট্যান্ডিং, অনারেবল, ল অ্যাভয়েডিং, ফলসলেস, গিল্ট ফ্রি, গিল্টলেস অর্থাৎ যার কোনো পাপ নেই, সে হচ্ছে ইনোসেন্ট। তাহলে আমরা এখানে অনেকগুলো সিনোনিম দেখে নিলাম, শিখে নিলাম। চলো লাইন পড়তে থাকি। হি ওয়াজ ভেরি ইনোসেন্ট অ্যান্ড সিম্পল মাইন্ডেড পার্সন, অর্থাৎ সে ছিল খুবই সাদাসিধে সরল, মাইন্ডেড মানে মনের,
মাইন্ডেড মানে মনের, পার্সন ব্যক্তি অর্থাৎ সরল মনের ব্যক্তি। ইউজ টু, ইউজ টু, এখানে দেখো ইউজ টু অর্থাৎ ইউজ টু পারফর্ম রিলিজিয়াস রিচুয়ালস। রিলিজিয়াস, এই যে আমরা দেখেছি এখানে পায়াস, রিলিজিয়াস মানে ধর্ম সংক্রান্ত, ধর্মীয় বা ধার্মিক, পায়াস রিলিজিয়াস, রিচুয়ালস, রিচুয়ালস মানে কি বিভিন্ন আচার অনুষ্ঠান, বিভিন্ন আচার অনুষ্ঠান, সেটা ট্র্যাডিশনাল ফেস্টিভ্যালস, রিচুয়ালস, রিলিজিয়াস রিচুয়ালস অর্থাৎ ফেস্টিভ্যালস, রিচুয়ালস, অনুষ্ঠান। তাহলে সে কি করত? সে কি হচ্ছে একজন ধর্মীয় মনের মানুষ ছিল, সাদা সিধা মনের মানুষ ছিল, এবং সে বিভিন্ন ধার্মিক কাজকর্ম করতো, অর্থাৎ এই যে ধর্মীয় কাজকর্ম করতো। রিলিজিয়াস রিচুয়ালস মানে হচ্ছে ধর্মীয় কাজকর্ম করতো। চলো দেখি নেক্সট রান। নেক্সটে রয়েছে দেখো অন, অন হচ্ছে অন ওয়ান অকেশন। দেখো এই যে অকেশন রয়েছে, অকেশন মানে কোনো এক অনুষ্ঠানে, কোনো এক অনুষ্ঠানে হি ওয়াজ রি-অ্যাওয়ার্ডেড। রি-অ্যাওয়ার্ডেড মানে কি? রি-অ্যাওয়ার্ডেড মানে হচ্ছে পুরস্কৃত করা, পুরস্কৃত করা। অকেশন মানে অনুষ্ঠান। দেখো অকেশনের আমরা কয়েকটা সিনোনিম দেখে নেওয়ার চেষ্টা করি। অকেশনের কি সিনোনিম থাকতে পারে? অকেশন, দেখো অকেশনের সিনোনিম আমরা দেখে নিচ্ছি। অকেশনের সিনোনিম রয়েছে হচ্ছে, অকেশনের সিনোনিম রয়েছে ইনস্ট্যান্স, a particular event or the time at which it takes place, অনুষ্ঠান, occurrence, affair, incident, হ্যাঁ, জাংচার, এক্সপিরিয়েন্স। আমরা অকেশনের জন্য এই সিনোনিম গুলো ব্যবহার করতে পারি, অর্থাৎ কোনো অনুষ্ঠান, কোনো ঘটনা, কিছু, এই এই সিনোনিম গুলো আমরা ব্যবহার করতে পারি। এবার দেখো হচ্ছে রি অ্যাওয়ার্ডেড, অর্থাৎ রি অ্যাওয়ার্ডে তাকে পুরস্কৃত করা হয়েছিল। এই দেখো রি অ্যাওয়ার্ডেড রয়েছে এখানে, রি অ্যাওয়ার্ড, রি অ্যাওয়ার্ড শব্দটা রয়েছে, আমরা এটাকে দেখে নেবো একবার। কিছু সিনোনিম আমরা এর জানার চেষ্টা করব, রি-অ্যাওয়ার্ড এর জন্য সিনোনিম জানার চেষ্টা করব। পুরস্কৃত করা, কি পুরস্কৃত করার সিনোনিম আমরা পেতে পারি? দেখো রিকম্পেন্স, রিকম্পেন্স, রিমুনারেট, রিমুনারেট। দেখো এই রেমুনার, এখানে নতুন শব্দ শিখতে পারবে। এই রেমুনারেশন হচ্ছে পারিশ্রমিক। অ্যাকচুয়ালি রেমুনারেশন মানে হচ্ছে পারিশ্রমিক। হি ওয়াজ রি-অ্যাওয়ার্ডেড, হি ওয়াজ রি-অ্যাওয়ার্ডেড মানে তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছিল, তাকে পুরস্কৃত করা হয়েছিল, তাকে রেমুনারেটেড করা হয়েছিল, অর্থাৎ তার কাজের, তার পরিশ্রমের উৎপাদন হিসেবে তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছিল, পুরস্কৃত করা হয়েছিল। সো রেমুনারেট ব্যবহার করতে পারো, রিং, রিকম্পোনেন্স, রিকম্পেন্স, রিকম্পেন্স ইউজ করতে পারো, ডেকোরেটেড, রিকগনাইজড, এই সিনোনিম গুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। সো আমরা এখানে কিন্তু কয়েকটা সিনোনিম দেখে নিলাম। সো তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছিল, পুরস্কৃত করা হয়েছিল কি দিয়ে? দেখো উইথ দা গোট, এই দেখো গোট, একটা ছাগল দিয়ে, ফর হিজ সার্ভিসেস, অর্থাৎ সে ব্রাহ্মণ হিসেবে, পুরোহিত হিসেবে যে কর্মকাণ্ড তিনি করেছেন ধর্মীয় সভায় বা রিলিজিয়াস রিচুয়ালসে, সেই সার্ভিসে, তো সেই কাজের পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছিল একটি ছাগল। বাই আ ওয়েলদি ম্যান, দেখো ওয়েলদি ম্যান অর্থাৎ একটা সম্পদশালী ধনী মানুষের বাড়িতে সে ধর্মীয় কাজে গিয়েছিল, এবং সেই ধর্মীয় কাজের ফলাফল স্বরূপ তাকে দিয়েছিল একটি ছাগল। দেখো হিজ সার্ভিসেস অর্থাৎ তার কাজের বিনিময়ে কি দিয়েছিল? গোট, একটি ছাগল দিয়েছিল। সো দেখো আমরা এখানে একটু প্রিপোজিশন দেখে নিই। হি ওয়াজ রিওয়ার্ডেড উইথ দ্য গোট ড্যাশ হিজ সার্ভিসেস, কি জন্য? দেখো জন্য বা উদ্দেশ্য বোঝালে প্রিপোজিশন কি হয়? ফর হয়। জন্য উদ্দেশ্যের জন্য, উদ্দেশ্য বোঝালে তাহলে ফর ইউজ করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পেলাম যে সে একটা অনুষ্ঠানে, কোনো ধনী মানুষের বাড়িতে অনুষ্ঠানে সে ধর্মীয় কাজ সম্পাদনের জন্য তাকে একটি ছাগল পুরস্কার দেওয়া হয়েছিল। এবার দেখো দ্য প্রিস্ট, প্রিস্ট অর্থাৎ এই পুরোহিত, ওয়াজ হ্যাপি টু গেট আ গোট অ্যাজ আ রিওয়ার্ড। দেখো এখানে রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, পুরস্কার, অর্থাৎ পুরোহিত ওয়াজ হ্যাপি, খুশি হয়েছিল, টু গেট পে, কি পে? একটি ছাগল, আ গোট, অ্যাজ দ্য রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার হিসেবে সে ছাগল পেয়ে খুশি হয়েছিল। হি হ্যাপিলি স্লাং দ্য গোট, হ্যাপিলি অর্থাৎ আনন্দের সঙ্গে, হ্যাপিলি মানে কি? আনন্দের সঙ্গে। এরপরে রয়েছে নতুন একটা শব্দ আমরা শিখতে চলেছি, স্ল্যাং। স্ল্যাং, স্ল্যাং শব্দের মানে হচ্ছে কোনো কিছু সিম্পলি ঝুলিয়ে দেওয়া, কোনো কিছু ঝুলিয়ে রাখা,
তাহলে সে আনন্দ সহকারে ঝুলিয়ে রেখেছিল ছাগলটিকে কোথায়? ওভার হিজ শোল্ডার। দেখো এখানে প্রিপোজিশনটা শিখবো আমরা, হি হ্যাপিলি আনন্দ সহকারে ঝুলিয়ে রাখলো, নতুন শব্দ, ঝুলিয়ে রেখেছিল বা রেখে দিয়েছিল ঝুলিয়ে, কাকে? গোটকে। কোথায়? ওভার হিজ শোল্ডার। ধরো এই যে ড্যাশ আছে, ধরো এখানে যদি ড্যাশ থাকে, তোমাকে এখানে প্রপোজিশন থাকে, কোনো কিছুর উপরে কোনো একটা জায়গা জুড়ে যদি উপর থেকে রাখা হয়, তাহলে তুমি পুরো কাঁধটা জুড়ে, আমরা প্রিপোজিশন যখন শিখেছি, প্রিপোজিশন ওভার মানে জায়গা জুড়ে, একটা জায়গা জুড়ে বোঝায় ওভারটা, তো পুরো কাঁধটা জুড়ে বোঝানোর জন্য ওভার। অন হিজ শোল্ডার ইউজ করা যেতে পারতো, বাট ওভার হিজ শোল্ডার এখানে ইউজ করেছে। সো প্রিপোজিশন কিন্তু আমরা এখানে শিখলাম, অন হিজ শোল্ডার বা ওভার হিজ শোল্ডার তুমি ইউজ করতে পারো। তাহলে শোল্ডার মানে কি? কাঁধ। বিজ্ঞান কাজ, সে তার কাঁধে ছাগলটিকে আনন্দ সহকারে ঝুলিয়ে রাখলো। স্ল্যাং এর কিছু সিনোনিম আমরা দেখবো, এটা নতুন শব্দ মনে হবে তোমাদের অনেকের কাছে, তো আমরা একটু সিনোনিমটা দেখার চেষ্টা করি। স্ল্যাং এর আর কি কি সিনোনিম তুমি ইউজ করতে পারো, সিনোনিম সিনোনিম আর কি কি ইউজ করতে পারো একবার দেখে নেব। দেখো স্ল্যাং এর জন্য ইউজ করতে পারো যে থ্রো, টস, ফ্লিং, হর্ল, লঞ্চ, পিচ, পিচ। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কয়েকটা সিনোনিম দেখে নিলাম, সিমিলার মিনিং দেখে নিলাম। স্লিং, হ্যাং এই যে ঝুলিয়ে রাখা, হ্যাং, ড্যাঙ্গল, ড্যাঙ্গল, সাসপেন্ডেড, সাসপেন্ডেড, আর অ্যারেঞ্জ স্পেশালি উইথ এ স্ট্র্যাপ, আর দড়ি দিয়ে বা কোনো কিছু দিয়ে বেঁধে রাখা, কোনো কিছু দিয়ে বেঁধে রাখা, সেটাও তোমার স্ল্যাং হয়। কোনো কিছু ঝুলিয়ে রাখা, আরামসে এমনি রেখে দিলাম, সেটাও হয়। ঠিক আছে, সো এমনি ঝুলিয়ে রেখে দিলাম, সেটা বেঁধে রাখলাম, সেটা কোনো ফিতে দিয়ে বেঁধে রাখলাম, ট্র্যাপ, স্ট্র্যাপস দিয়ে বেঁধে রাখলাম, সেটাও তোমার স্ল্যাং হিসেবে ব্যবহার করা। স্ল্যাং হচ্ছে ঝুলিয়ে রাখলাম। আমরা একটা নতুন শব্দ পেলাম, খুব ভালো একটা শব্দ। সো পুরোহিত কি করলো? তার কাঁধের উপরে ছাগলটিকে ঝুলিয়ে রাখলো এবং এবং কি করলো? এই যে এবং কি করলো? এবং অ্যান্ড বিজ্ঞান, এবং যাত্রা শুরু করলো। বিজ্ঞান দ্য জার্নি, জার্নি মানে যাত্রা, বিজ্ঞান মানে শুরু করলো টুয়ার্ডস হিজ হোম, অর্থাৎ তার বাড়ির দিকে। দেখো এই যে টুয়ার্ডস একটা প্রিপোজিশন এখানে পেলাম আমরা, কোন দিকে যাওয়ার জন্য টুয়ার্ডস ইউজ করা হয়, বাড়ির দিকে সে যাত্রা শুরু করলো। অন দা ওয়ে পথিমধ্যে, অন দা ওয়ে মানে হচ্ছে পথিমধ্যে। এভাবে তুমি ট্রান্সলেশন শিখতে পারবে, কি করে ট্রান্সলেশন করতে হয়, কি করে তুমি ইংলিশ লিখতে পারো সেটা শিখতে পারবে, এবং শিখতে পারবে ভোকাবুলারি, এবং শিখতে পারবে বাংলা মানে, অর্থাৎ সবকিছু তুমি এই গল্প থেকে শিখতে পারবে। অন দা ওয়ে তুমি লিখতে চাইছো, কোনো একটা গল্প তুমি লিখতে চাইছো বা কোনো প্যারাগ্রাফ লিখতে চাইছো বা ট্রান্সলেশন করতে চাইছো, অন দা ওয়ে শিখে নিলে পথিমধ্যে ব্যবহার করো। তুমি কিভাবে লিখবো অন দা ওয়ে? থ্রি চিটস, দেখো তিনটে বাজে লোক, ঠকবাজ লোক, থাকস, এই যে থাকস মানে কি? ঠকবাজ লোক, ঠকবাজ লোক, চতুরাই ঠকবাজ লোক, চিটস আমরা জানি সবাই। স, এই যে স, দেখলো, কি দেখলো? কাকে দেখলো? প্রিস্ট, প্রিস্ট পুরোহিতকে দেখলো, কি দেখলো? পুরুষকে দেখলো। এবার পুরোহিতকে তো দেখলো, কি অবস্থা দেখলো? টেকিং দ্য গোট, টেকিং দ্য গোট, টেকিং দ্য গোট। এখন এখানে দেখো এই যে স, এই যে স ইউজ করেছে, স দ্য প্রিস্ট, টু টেক দ্য গোট কিন্তু ইউজ করা হয়নি। একটা কথা বলে দেই, সি, স, বিহোল্ড এরা কিন্তু টু প্লাস ভার্বকে ফলো করে না, অর্থাৎ এই যে ইনফিনিটিভ, এই যে স দ্য প্রিস্ট টু টেক দ্য গোট হবে না, স দ্য প্রিস্ট টেকিং দ্য গোট, আইএনজি, আইএনজি ভার্বকে তারা ফলো করবে, অর্থাৎ এই যে স এর পরে টেকিং দ্য গোট, অর্থাৎ টেক দ্য গোট নয়, টেকিং দ্য গোট। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম, অর্থাৎ স এর পরে আইএনজি ভার্ব আমরা দেখতে পাবো, কিন্তু টু প্লাস ভার্ব কিন্তু দেখতে পাবো না। টু সি বা স, ওয়াচ, বিহোল্ড এরা কিন্তু ইনফিনিটিভকে ফলো করবে না। টু টু আইএনজি ভার্বকে ফলো করতে পারে, টু প্লাস টু মাইনাস ভার্ব অর্থাৎ বেয়ারিং ইনফিনিটিভকে ফলো করতে পারে, এবং আইএনজি ভার্বকে ফলো করতে পারে, কিন্তু ইনফিনিটিভকে ফলো করবে না, অর্থাৎ যেটা আমরা টু প্লাস ভার্ব হিসেবে দেখলো একটা ছাগল নিয়ে সে যাচ্ছে। আমরা গল্পটার এই পর্যন্তই আজকে কমপ্লিট করছি। এর পরের পার্টে আমরা পুরো গল্পটা কমপ্লিট করব। সঙ্গে থাকো, গল্পে গল্পে আমরা
অনেক কিছু শিখতে পারবো। প্রিপোজিশন শিখবো, আমরা নতুন ওয়ার্ড শিখবো, ভোকাবুলারি শিখবো, মিনিং শিখবো এবং কোথায় কোন গ্রামার রয়েছে সেটাও আমরা শিখতে পারবো। সো নেক্সট পার্টের জন্য সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে রাখলাম। এই পার্ট এখানেই শেষ।